আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। জাভেদ অনলাইন একাডেমির পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায় বল নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে বেশ কিছু গাণিতিক সমস্যা পরীক্ষাতে এসে থাকে বোর্ড প্রশ্নে। তো সামনে তোমাদের অর্ধবার্ষিক প্রি টেস্ট পরীক্ষা, এই অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। তো আজকে আমরা কিছু টাইপ প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করব। এই অধ্যায়টা বেশ কিছু টাইপের প্রশ্ন আসে, এর মধ্যে একটা প্রশ্ন প্রায় কমন আসে, সংঘর্ষের প্রশ্নটা, অর্থাৎ দুটি বস্তুর মধ্যে পরস্পর সংঘর্ষ হলে কীরকম ঘটনা ঘটে, ভরবেগ প্লাস অন্যান্য বিষয়গুলা। তো এখানে বেশ কয়েকটা নিয়ম আছে। একটা হচ্ছে যে তোমার দুটি বস্তুই বিপরীত দিক থেকে পরস্পর এসে সংঘর্ষ হয়, এটা একটা নিয়ম। তারপরে আছে তোমার মনে করো দুটি বস্তু সেম দিকে যাচ্ছে, এরকমও হতে পারে, অথবা একটি বস্তু সামনের দিক থেকে আসতেছে, অপর একটি বস্তু এরকমভাবে স্থির হয়ে আছে, এরকম বিভিন্ন সমস্যায় আসতে পারে। তো প্রথম যে সমস্যাটা ছিল আমাদের আজকে করব, সিলেট বোর্ড 2025 সালে আসছে এই প্রশ্নটা, যে এ বস্তু এবং বি বস্তু, দুটি বস্তু বিপরীত দিকে থেকে আসতেছে। এ বস্তু 20 ms/1 বেগে আর বি বস্তু হচ্ছে 10 ms/1 বেগে আসতেছে, এবং এই বস্তুর ভর 600 কেজি, বি বস্তুর ভর হচ্ছে 400 কেজি। এখন বলা হয়েছে যে বস্তুদ্বয়ের সংঘর্ষের পর মিলিত বেগ এ এর দিকে 8 ms/1 হয়, অর্থাৎ যদি দুটা বস্তু সংঘর্ষ হওয়ার পরে এর দিকে 8 ms/1 বেগে মিলিত বেগে হবে। এখন প্রথম প্রশ্ন যে কত সময় পর, টাইম চেয়েছে, কত সময় পর বস্তুদ্বয় সংঘর্ষ হবে, কত সময় পর বস্তুদ্বয় কী হবে, সংঘর্ষ হবে। আর গহতে বলেছে উদ্দীপকের ঘটনাটি ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র মেনে চলে কিনা এটা বিশ্লেষণ করতে। চলো আমরা এই প্রশ্নটা সমাধানের চেষ্টা করি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন গ নম্বর প্রশ্ন সমাধান করব। তো গয়ে বলা হচ্ছে যে কত সময় পর এ ও বি এই দুটি বস্তুর মধ্যে সংঘর্ষ হবে। তো এখন আমরা একটা ছবিটা আবার এঁকেছি, এখানটা এ বস্তু, এটা বি বস্তু। তো এখানে আমাদের ধরলাম যে মনে করি সি বিন্দুতে টি সময় পর বস্তু দুটির কি মধ্যে কি হবে, সংঘর্ষ হবে। তো সি বিন্দুতে আমাদের টি সময় পর, অর্থাৎ আমি এখানে এই বিন্দুটাকে আমি মার্ক করেছি এখানে। তো এটাকে বলছি সি বিন্দুতে টি সময় পর বস্তুটির মধ্যে কি হবে, সংঘর্ষ হবে। তো আমরা প্রশ্নে দেখেছিলাম যে আমাদের টোটাল যে দূরত্বটা ছিল 300 মিটার। আমি এখান থেকে এ থেকে সি বিন্দুতে আমি ধরেছি, আমি x মিটার ধরেছি। আমি যদি লিখি যে সি বিন্দুতে টি সময় বস্তুটির দুটির মধ্যে সংঘর্ষ হবে, তাহলে এখানে এখান থেকে আমি এ পর্যন্ত এ থেকে সি বিন্দুতে আমি ধরেছি আমি কি, তো x মিটার হচ্ছে কি এ থেকে সি, আর তাহলে বি থেকে সি কি হবে, 300 - x মিটার। এটা কেন? কারণ এখানে আমাদের টোটাল দূরত্ব ছিল কত, টোটাল আমাদের দূরত্ব ছিল 300 মিটার। তো 300 মিটারতে যদি x মিটার চলে যায় তাহলে বাকি থাকে 300 - x। ঠিক আছে, এখন আমরা প্রশ্ন সমাধান করি। তাহলে এখানে দূরত্ব আমার S1 সমান x মিটার ধরেছি, B1 সমান দেওয়া আছে 20 ms/1, আর সময় t আমরা জানি না। তাহলে যেহেতু বস্তুটা সমবেগে ছিল, তাহলে আমাদের সূত্র একটাই, s = vt। প্রথম বস্তুর জন্য আমি vt 1 দিলাম এখানে। তাহলে এখানে আসতেছে b এর মান কত আসতেছে, 20। এটা আমি ধরতেছি আমি 1 নং সমীকরণ। আর বি বস্তুর জন্য আমাদের S2 = vt, b2t। তাহলে এখানে আমাদের মান দেখতেছি S2 হচ্ছে কত আমাদের, 300 - x, এটা মিটার। আর b2 ছিল আমাদের প্রশ্নে 10, উদ্দীপকে ছিল এটা। তাহলে এখানে আমরা বসাই, তাহলে এখানে S2 মান হচ্ছে 300
মাইনাস এক্স, আর এখানে বি2 মান হচ্ছে 10 67। তাহলে আমরা এখানে আসি 300 মাইনাস এই এক্স এর মান আমরা 1 নং সমীকরণে পেয়েছি, কত পেয়েছি 20টি। তাহলে এই 20টি লিখি ইকুয়াল টু 10টি। সাইড নোট লিখতে পারো তোমরা যে 1 নং হতে 1 নং হতে, তাহলে এখানে 300টি ইকুয়াল টু মাইনাসের পাশে গেলে প্লাস হয়ে যাবে 20টি প্লাস 10টি, তাহলে বা 300 ইকুয়াল টু 30টি। তাহলে এখানে আমাদের টি গুণ অবস্থা এখানে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে আমাদের 300 ভাগ 30, সুতরাং টি ইকুয়াল টু কত সেকেন্ড 10 সেকেন্ড। তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং বস্তুদ্বয় নিচে লিখবে তোমরা 10 সেকেন্ড পর মিলিত হবে। তাহলে এই ছিল আমাদের গ। আমরা আবার একটু দেখে নেই, এখানে এ বস্তুটাও আসতেছে, বি বস্তুটা আসতেছে, ধরলাম যে এই জায়গায় সংঘর্ষ হবে, তাহলে এখান থেকে এখানে দূরত্ব আমি ধরলাম যে এক্স মিটার, এ থেকে সি এর দূরত্ব আমি এক্স মিটার ধরেছি, আর বি থেকে সি এর দূরত্ব হলে কি হবে, টোটাল দূরত্ব ছিল 300। তো 300 হলে আমার এখানে বি থেকে সি হবে 300 থেকে এক্স বিয়োগ করে যেটা আছে সেটা। তাহলে এই বস্তুটা আসতেছে আমাদের কত ইয়াতে, এই বস্তুটা আসতেছে আমাদের 20 ms ইনভার্স 1 ব্যাগে, আর বি বস্তু আসতেছে আমাদের 10 ms ইনভার্স 1 ব্যাগে। তাহলে এখানে আমাদের যেহেতু সেম ব্যাগে আসতেছে সমবেগ, তাহলে s ইকুয়াল টু ভিটি। এখানে আমার s এর জন্য এই বস্তুর জন্য আমার দূরত্ব হচ্ছে x, v এর মান হচ্ছে 20টি লিখলাম, আর বি বস্তুর জন্য আমার দূরত্ব হচ্ছে 300 মাইনাস x, এই যে লিখেছি 300 মাইনাস x, আর ব্যাগ হচ্ছে 10, তাহলে 10 7টি। এখানে x এর মানটা আমরা 1 নং এ বের করেছি 20টি, তার বদলে লিখেছি, এটা মাইনাস ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, 20টি আর 10টি যোগ করলে হচ্ছে 30টি। তো 30টি হলে এখানে 30 সাথে ঠিক গুণ অবস্থায় এখানে গেলে ভাগ হয়ে যাবে, এই পাশে লিখেছি 300কে 30 দিয়ে ভাগ করলে আসছে 10 সেকেন্ড। তাহলে আমাদের টি এর মান কত ছিল 10 সেকেন্ড। সুতরাং আমরা বলতে পারি যে বস্তুদ্বয় 10 সেকেন্ড পর কি হবে, মিলিত হবে। তাহলে এই ছিল আমাদের গ। গহে বলেছে বস্তুদ্বয়ের সংঘর্ষে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা। তাহলে এটা হচ্ছে আমাদের সংঘর্ষের পূর্বের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ যদি সমান হয়, তাহলে আমরা ধরে নিতে পারবো কি যে তাদের ভরবেগের সংরক্ষণশীলতার নীতি তারা মেনে চলে। তো চলো আমরা এখন ঘর প্রশ্ন সমাধান। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ঘ নাম্বার প্রশ্ন সমাধান করব। তো এখানে আমরা লিখেছি যে সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ সূত্র হচ্ছে কি P = m1u1 + m2u2, আর সংঘর্ষের পরেরটা আমরা করব। তো প্রথমে মানগুলো আমরা উঠিয়ে নেই। এখানে আমি একটু সাইড নোটে লিখেছি তোমাদের উদ্দীপকের লেখাগুলো। এখানে m1 ছিল আমাদের কত 600 কেজি, আর বস্তুর ভর m2 ছিল, মানে অর্থাৎ বি বস্তুর ভর আমাদের 400 কেজি, আর প্রথম বস্তুর ব্যাগ v1 = 20 ms ইনভার্স 1, দ্বিতীয় বস্তুর ব্যাগ আদি ব্যাগ যেহেতু u1 দিব, u1 = এত, u2। তাহলে এখানে খেয়াল করো, এখানে একটা আমাদের লক্ষণীয় বিষয়। এখানে লক্ষণীয় বিষয়টা হচ্ছে কি যে আমরা যদি বস্তুটা বিপরীত দিক থেকে আসে, তাহলে কিন্তু আমার এই বস্তুতে প্লাস থাকে, তাহলে অবশ্যই এটা মাইনাস হবে। যদি বিপরীত দিক থেকে আসে, তাহলে আমাকে কিন্তু এখানে কি লিখতে হবে, -10 ms ইনভার্স 1, আর মিলিত ব্যাগ অর্থাৎ ভি এর মান সেম হবে 8 ms ইনভার্স 1। তাহলে আমরা সংঘর্ষের পূর্বেরটা দেখি। আমরা সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ এখানে ছিল আমাদের 600 ইন্টু u1 এর মান আমাদের 20 যোগ এটা 400 ইন্টু u2 এর মান -10। তাহলে আমাদের এখানে কত আছে, 6 × 2 = 12, 0 3টা হবে, প্লাস মাইনাসে মাইনাস, 4 × 1 = 4, 0 3টা হবে 4000। তাহলে 12,000 থেকে 4000 বিয়োগ করলে কত আসে, 8000 কেজি ms ইনভার্স 1। এটা ছিল সংঘর্ষের পূর্বের ভরবেগ। এবার সংঘর্ষের পরের বের করি। সংঘর্ষের পরের ভরবেগ। তো সংঘর্ষের পরের ভরবেগকে আমরা P2 দিয়ে প্রকাশ করি। তাহলে P2 = কি হবে, m1 + m2 ইন্টু এখানে v হবে
তো যেহেতু সংঘর্ষের পরে দুটো মিলিত ব্যাগ, তো মিলিত ব্যাগের ক্ষেত্রে আমাদের V1 V2 আলাদা নেই, একসাথে ছিল, সেহেতু এটা আমরা কমন নিয়ে ফেলেছি। তাহলে এখানে আমাদের মান কত আসতেছে 600 আর এটা 400, ভি এর মান দেওয়া আছে এখানে আমাদের 8 দেওয়া আছে এখানে। তাহলে 600 400 যোগ করলে কত হয় এখানে 1000, 1000 ইন্টু 8, তাহলে 8 একে 8 0 3টা 8000 কেজি এমএস ইনভার্স 1। তাহলে দেখো এখানে আমাদের সংঘর্ষের পূর্বের ভরবেগ এবং পরের ভরবেগ কি সমান হয়েছে। তাহলে আমরা বলতে পারি P1 ইকুয়াল টু P2, P1 ইকুয়াল টু P2। তাহলে সুতরাং সংঘর্ষটি ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। তাহলে এই ছিল আমাদের সমাধান। আমরা আবার একটু দেখি। এখানে একটা জিনিস খেয়াল করবা তোমরা, যে আমাদের যদি বিপরীত দিক থেকে আসে তাহলে আমাদের ইউটুর মান হবে -10। তাহলে আমাদের এখানে M1 U1 মানগুলো বসিয়েছি, প্লাস M2 মানও বসিয়েছি, ইউটুর মান কিন্তু -10। মাইনাস কথাটা আমাদের লজিক দিয়ে বুঝতে হবে, যেহেতু বিপরীত দিক, একটা প্লাস হলে অপরটা মাইনাস হবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে 12,000, এটা ক্যালকুলেশন করলে প্লাস মাইনাসে মাইনাস, 4 একে 4000, 4 একে 4, তাহলে 12,000 থেকে 4000 বিয়োগ থাকে 8000, অর্থাৎ 8000 কেজি এমএস ইনভার্স 1। অপরদিকে আমাদের সংঘর্ষের পরে যেহেতু মিলিত ব্যাগ, সেজন্য বিটা আলাদা হবে না, সেম হবে। তাহলে এখানে M1 প্লাস M2 ইন্টু ভি, তাহলে এখানে M1 এর মান কত পাচ্ছি আমরা 600, প্লাস আর M2 এর মান পাচ্ছি আমরা 400, আর ভি এর মান পাচ্ছি 8। তাহলে এখানে যোগ করলে 1000 ইন্টু 8 ইকুয়াল টু 8000। তাহলে এই 8000 আর 8000 কি সেম। তাহলে আমরা বলতে পারি P1 ইকুয়াল টু P2, অর্থাৎ সংঘর্ষটি ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। তো এই ছিল আমাদের গহ নাম্বার প্রশ্ন। আশা করি সবার ভালো লেগেছে। তো এখন আমরা আরেকটি প্রশ্ন সমাধান করব। চলো আমরা দেখি ওটাতে কি বলা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আরেকটি প্রশ্ন সমাধান করব। সেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2025 সালে এসেছে। এখানে দেখো বিগত প্রশ্ন থেকে এই প্রশ্ন একটু ভিন্ন। বিগত প্রশ্নের ক্ষেত্রে দুটা বস্তুই পরস্পর বিপরীত দিক থেকে আসতেছিল, আর এখানে দেখো প্রথম বস্তু যেটা আমরা এ বস্তু বলা হয়েছে, এটা আসতেছে, কিন্তু বি বস্তুটা কিন্তু এখানে স্থির আছে। তাহলে এখানে কিন্তু প্রেক্ষাপট একটু ভিন্ন, যে বি বস্তু কিন্তু স্থির আর এই বস্তু বি এর দিকে যাচ্ছে। দুটার ভর দেওয়া আছে 5 গ্রাম, এবং এই বস্তুটা 10 এমএস ইনভার্স 1 বেগে আসতেছে, আর বি বস্তুটা এখানে থেমে যেতে আছে, তাহলে তার আদি বেগ 0। এবং নিচে বলা হয়েছে কি এ এবং বি দুটো মার্বেল দুটির ব্যাস এত মিলিমিটার, 18 মিলিমিটার। এই মার্বেলটি বি মার্বেলটিকে ধাক্কা দিয়ে স্থির হয়ে যায়, অর্থাৎ যখন সে তাকে ধাক্কা দেয়, ধাক্কা দেওয়ার পর ওইটা কিন্তু স্থির হয়ে যায়, আর এ গতিশীল হয়ে যায়। এখন প্রথম প্রশ্ন, উদ্দীপকের মার্বেলটির ঘনত্ব নির্ণয় করো। উদ্দীপকের মার্বেলটির ঘনত্ব নির্ণয় করো, বা মার্বেলের বলতে পারি। তাহলে এখানে মার্বেল যেহেতু দুটারই ভর সেম, তাহলে এবং ব্যাসও সেম, তাহলে ঘনত্বটাও সেম হবে। যদিও এই প্রশ্ন এই অধ্যায়ের না, এটা আমাদের পঞ্চম অধ্যায়ের প্রশ্ন, মিক্স প্রশ্ন। এবং গহায় বলছে কি যে গাণিতিক বিশ্লেষণ করে দেখা যায় মার্বেল দুটি সংঘর্ষের পর পরস্পর ব্যাগ বিনিময় করে, অর্থাৎ একজনের ব্যাগ আরেকজনের কাছে চলে যায়। তো চলো আমরা প্রথমে গ নম্বর প্রশ্নটা সমাধান করি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন গ নম্বর প্রশ্ন সমাধান করব। গ নম্বর প্রশ্নে এখানে মানগুলো আমরা উঠিয়ে নিয়েছি। এখানে আমাদের দুইটা বস্তুর ভর সেম, তাই আমি লিখেছি m ইকুয়াল টু ma ইকুয়াল টু mb ইকুয়াল টু 5 গ্রাম। তো যেহেতু গ্রাম আছে, কেজিতে নিলে আমাদের 1000 দিয়ে ভাগ। তো যেহেতু সাইন্টিফিকে নিলে 1000কে 10⁻³ হয়, তাহলে 5 ইন্টু 10⁻³। আর গোলক যেহেতু তার ব্যাস ছিল, এখানে মার্বেলটা গোলাকার, তার ব্যাস ছিল 18 মিলিমিটার, তাহলে ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক। 18কে 2 দিয়ে ভাগ করলে আমাদের হয় 9 মিলিমিটার। তাহলে 9 মিলিমিটারকে আমরা যদি আবার মিটারে নেই 1000 দিয়ে ভাগ, সাইন্টিফিকে লিখলে 9 ইন্টু 10⁻³। আমাদের মূল সূত্র হচ্ছে কি, আমাদের মূল সূত্র হচ্ছে যে ঘনত্বকে রো দিয়ে প্রকাশ করে। রো সমান বলো কি আমাদের m/v, অর্থাৎ বস্তুর ভরকে তার আয়তন দিয়ে ভাগ করলে তাহলে সেই বস্তুর কি পাওয়া যায়, ঘনত্ব পাওয়া যায়। তাহলে এখানে আমাদের ভি এর মানটা নেই, তাহলে আমাদের কি বের করতে হবে, আয়তন ভি ইকুয়াল টু প্রশ্নবোধক, পাশাপাশি আয়তন বের করতে পারলে আমরা বস্তুর ঘনত্ব বের করতে পারবো।
রো ইকুয়াল টু, এটা অনেকে পি মনে করতে পারে, একটু বাঁকা, রো ইকুয়াল টু প্রশ্নবোধক। তাহলে আমরা প্রথমে আয়তন, যেহেতু ঘনক, তাহলে ঘনকের আয়তন সূত্র আমরা অনেকে জানি, যে আমরা একটু লিখে নিই। আমরা জানি আয়তন ভি ইকুয়াল টু কি বলতে পারবে? হ্যাঁ, এটাই, যে 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। তাহলে এখানে আমরা যদি মানটা লিখি, 4 লিখলাম, পাই এর মান কত? 3.1416, আর এর মান পাচ্ছি আমরা কত এখানে? 9 × 10⁻3। উপরে আবার একটা কিউব আছে, সবাই একটু ক্যালকুলেটরের মাধ্যমে আমরা করে নিই। ক্যালকুলেটর, হ্যাঁ, আমরা ক্যালকুলেটরের মাধ্যমে পেয়েছি 3.054 × 10⁻6, এটা হবে মিটার কিউব। তাহলে আমাদের ঘনত্ব একটু উপরে লিখি। তাহলে সুতরাং বস্তুর ঘনত্ব আবার, তাহলে ঘনত্ব রো ইকুয়াল টু কি আমাদের? রো ইকুয়াল টু আমাদের m/v। তাহলে m এর মান আমার দেওয়া আছে কত? 9, m এর মান দেওয়া আছে 5 × 10⁻3, আর v এর মান একটু আগে বের করেছি 3.054 × 10⁻6। এটা তোমরা আবার ইয়াতে নর্মালি করলে ভালো হবে আর কি। নর্মালি করলে আমরা বস্তুর ইয়াটা পেয়ে যাব। সবাই একটু ক্যালকুলেটর ব্যবহার করি। তো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে পেয়েছি কত? 1637.2, এটা 19 ছিল আর কি, আমরা 9 বাদ দিলে এখানে 1 যোগ হলে 2 হবে, এত কেজি। সুতরাং মার্বেলের ঘনত্ব, মার্বেলের ঘনত্ব 1637.2 এত কেজি m/3, কেজি m/3। সবাই একটু উঠে নাও। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু আবার বুঝে নেই। তাহলে আমাদের মেইন সূত্র হচ্ছে কি, যে রো সমান m/v। তাহলে m/v হলে আমাদের m এর মান আমাদের কি? বস্তুর ভর 5 গ্রাম ছিল, আমরা কেজিতে নিয়েছি 5 × 10⁻3। পাশাপাশি আমাদের বস্তুর আয়তন, এটা সরাসরি দেওয়া নেই, আয়তনের জন্য আমরা প্রয়োজনীয় মানগুলো লিখেছি। সূত্র হচ্ছে b = 4/3 পাই আর কিউব। 4/3 লিখলাম, পাই এর মান 3.1416, আর এর মান আমরা 18 মিলিমিটারকে 2 দিয়ে ভাগ করেছি 9, মিলিমিটারকে মিটার নিয়েছি 1000 দিয়ে ভাগ, তাহলে 10⁻3 মানগুলো বসালাম, ক্যালকুলেশন করে এটা পেলাম। এই মানটা আমরা এখানে বসালাম। তো এটা ভাগ করলে আমরা সাইন্টিফিক যদি থাকে আমরা নরমালি নিব, নরমালি নিলে আমাদের এই মানটা আসবে যে 1637.2 কেজি m/3। তাহলে বলতে পারি আমরা মার্বেলের ঘনত্ব 1637.2 কেজি m/3। ইংলিশে বললে 1637.2 কেজি m/3। তাহলে এই ছিল আমাদের ঘ নাম্বার প্রশ্ন। এখন আমাদের ঘ নাম্বার প্রশ্ন যেটা বলেছিল যে সংঘর্ষের পর মার্বেল দুটি পরস্পর বেগ বিনিময় করে কিনা, সেটা সমাধান করব। চলো আমরা এখন ঘ নাম্বার প্রশ্ন সমাধান করি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ঘ নাম্বার প্রশ্ন সমাধান করব। মানগুলো আমরা উঠিয়ে নিয়েছি। বস্তুর ভর ma এবং mb দুইটা ছিল 5 গ্রাম। যদি আমাদের কেজিতে নেই 1000 দিয়ে ভাগ, তাহলে আমাদের আসতেছে 0.005 কেজি। এটা নরমালি করেছি। ইউ এর মান দেওয়া আছে আমার 10 ms-1, ইউ এর মান দেওয়া আছে আমাদের 0, যেহেতু বস্তুটি থেমেছিল। আর প্রশ্নে বলা হয়েছিল যে ধাক্কার পর এই বস্তুটি থেমে যায়, যার কারণে এই বস্তুর শেষ বেগ হবে 0, আর বি বস্তুর শেষ বেগ আমরা জানি না, এটা বের করব। এবং এটা যদি ওই চেনের সমান হয় তাহলে আমাদের প্রশ্নের সাথে মিলে যাবে, অর্থাৎ সংঘর্ষের পর বস্তুটির বেগ কি হবে? পরিবর্তন হবে, পরস্পর বিনিময় করবে। তো দেখা যাক আমরা কিভাবে করতে পারি। প্রথমে আমরা মানগুলা বসিয়ে দিই। প্রথমে সূত্রটা লিখবো। আগে ছিল 1 2 দিয়ে আমরা এবি দিয়ে লিখেছি, ma ua প্লাস mb ub ইকুয়াল টু ma va প্লাস mb vb। তাহলে 0.005 ইন্টু 10 প্লাস 0.005 ইন্টু 0 ইকুয়াল টু 0.005 ইন্টু 0 প্লাস 0.005 আমরা একটা মান জানি না, ভিপি লিখে দিলাম। তাহলে এখানে আমাদের থাকতেছে 0.005 ইন্টু 10, এটা 0 হয়ে যাবে, আবার এটাও 0 হয়ে যাবে, এখানে থাকবে 0.005 বিবি। তাহলে সুতরাং বা দিয়ে লিখি বিবি, এটা গুণ, পাশে আসলে কি যাবে? ভাগ হয়ে যাবে। 0.005
ইন্টু 10। তাহলে এখানে আমাদের এটা গুণ ছিল, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে 0.005। তাহলে ভাগ করলে এটা কাটা, সুতরাং বিবি ইকুয়াল টু 10 এমএস ইনভার্স 1। দেখো বন্ধুরা, তাহলে আমাদের কিন্তু অলরেডি মিলে গিয়েছে। তাহলে আমরা বলতে পারি সুতরাং ইউএ ইকুয়াল টু ভিবি এবং আমরা বলতে পারি যে ইউভি ইকুয়াল টু ভিএ। সুতরাং সংঘর্ষের পর বস্তুদ্বয় পরস্পর বেগ বিনিময় করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবার একটু বুঝে নেই। প্রথমে আমরা সূত্র লিখেছি যে m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। তাহলে এখানে আমাদের যেহেতু এ বস্তু বি বস্তু দেওয়া, তাহলে এখানে হবে কি ma প্লাস mb va প্লাস mb vb। তাহলে আমাদের m এর মান ছিল 0.05, u এর মান ছিল 10 বসিয়েছি, এটার মান 0.005, এখানে এটার মান ছিল 0 বসিয়েছি, এটার মান 0.005, এটার মান 0 বসিয়েছি, এটা মান 0.005, এটা মান আমাদের দেওয়া নেই, বের করতে হবে। তাহলে এখানে এটা যেভাবে সেভাবে লিখেছি, এটা 0 সাথে গুণ করলে 0 হয়ে যায়, আর লেখা হয়নি, এটাও 0 হয়ে যাবে। তাহলে এটা রয়েছে, এটার সাথে এটা গুণ অবস্থায় ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, এটা ভাগ হয়ে যাবে। এই পাশে লিখেছি, এই পাশে লিখেছি, কাটাকাটি করে থাকে 10। তাহলে আমাদের বিবির মান পাচ্ছি কত, 10 এমএস ইনভার্স 1। তাহলে আমাদের বলতে পারি কি যে এই যে ইউ এর মান ছিল 10 আর বিবির মান 10, তাহলে এটা কি হয়েছে, সমান হয়েছে। আবার অপরদিকে ইউবির মান ছিল 0, বি এর মান ছিল 0, এটাও সমান হয়েছে। তাহলে বোঝা গেল কি সংঘর্ষের পর বস্তুদের পরস্পর কি করে, বেগ বিনিময় করে। এই ছিল আমাদের ময়মনসিংহ 25-এর সমাধান। চলো আমরা আরেকটি সমস্যার সমাধান করি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই নিয়মের সর্বশেষ যে নিয়মটা, এটা নিয়ে আমরা এখন সমাধান করব। এটা ঢাকা বোর্ড 2025-এ এসেছে। এখানে দেখো দুইটা বস্তু এ এবং বি দুইটা কি একই দিকে যাচ্ছে, তাহলে কিন্তু এখানে ইউর মান কিন্তু দুইটা সেম দিকে যাচ্ছে, তাহলে কিছু কি হবে না, মাইনাস হবে না। দুইটা যেহেতু সেম দিকে, দুইটাই প্লাসের হবে। তাহলে এখানে আমরা একটু দেখি প্রশ্ন কি বলা হয়েছে যে u1 এর মান হচ্ছে 10 এমএস ইনভার্স 1 আর বস্তুর ভর হচ্ছে আমাদের 12 কেজি। পাশাপাশি আমরা দেখি u2 এর মান হচ্ছে 5 এমএস ইনভার্স 1 এবং বস্তুর ভর হচ্ছে কত কেজি, 8 কেজি। এখন গহে বলছে কি যে সংঘর্ষের পর মিলিত বেগ কত হবে, অর্থাৎ বস্তুর মিলিত বেগ কত হবে, আর গহে বলছে সংঘর্ষটি স্থিতিস্থাপক কিনা। এটা গাণিতিকভাবে বিশ্লেষণ করো, তাহলে আমরা মানগুলা গয়ের প্রশ্ন সমাধান করি। এখানে m1 এর মান দেওয়া আছে 12 কেজি, m2 এর মান দেওয়া আছে 8 কেজি, u1 এর মান দেওয়া আছে 10 এমএস ইনভার্স 1 এবং u2 এর মান দেওয়া আছে 5 এমএস ইনভার্স 1। তাহলে আমাদের v এর মান কত, যেহেতু মিলিত বেগ সূত্র হবে কি, আমরা জানি, তাহলে এখানে হবে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু v। তাহলে মানগুলো বসিয়ে নেই। m1 এর মান ছিল 12, u1 এর মান ছিল আমার 10, যোগ m2 এর মান হচ্ছে আমাদের 8 ইন্টু u2 এর মান 5। এখানেও 12 প্লাস 8, v এর মান আমরা জানি না। তাহলে এখানে ক্যালকুলেশন করলে 10 12 120, 5 8 40, আর এখানে আসতেছে আমাদের 20 ভি। তাহলে আমাদের এখানে আসতেছে 120 আর 40 যোগ করলে 160 ইকুয়াল টু 20 ভি। ভি এর সাথে গুণ অবস্থায় ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 160 ডিভাইড বাই 20। সুতরাং ভি ইকুয়াল টু 8 এমএস ইনভার্স 1। তাহলে আমাদের সুতরাং বস্তুদের কি সংঘর্ষের পর মিলিত বেগ, সংঘর্ষের পর মিলিত বেগ সমান কত আসছে, 8 এমএস ইনভার্স 1। তাহলে আমরা কি বলতে পারি, এখানে আমরা আবারও বলি, যদি মিলিত বেগ হয় তাহলে এই সূত্রটা ব্যবহার করবে, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু ভি। তাহলে m1 এর মান পেয়েছি আমরা 12, u1 এর মান পেয়েছি 10, এটার মান 8, এটার মান 5, এটার মান আবার 12 আর 8, এটা গুণ করলে 120, গুণ করলে 40, যোগ করলে 20, এটা যোগ করলে 160,
এটা গুণ ওই পাশে গেলে ভাগ, ভাগ করলে কত আসছে আমাদের 8 m is inverse 1। তাহলে এই ছিল আমাদের গ। চলো আমরা এখন গহ নম্বর প্রশ্ন সমাধান করি। তো আমরা এখন গহ নম্বর প্রশ্ন সমাধান করব। এখানে বলা হয়েছে যে সংঘর্ষটি স্থিতিস্থাপক কিনা। স্থিতিস্থাপক কিনা এটা বললে আমরা বুঝে নিব যে এখানে গতিশক্তি অর্থাৎ সংঘর্ষের পূর্বের গতিশক্তি এবং পরের গতিশক্তি যদি সমান হয় তাহলে স্থিতিস্থাপক, আর না হলে স্থিতিস্থাপক নয়। তাহলে আমরা দেখি এখানে সংঘর্ষের পূর্বের গতিশক্তি কি। যদিও চতুর্থ অধ্যায়ের প্রশ্ন, আমরা গতিশক্তির সূত্র জানি কি টি ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। তাহলে পূর্বে হলে হাফ mu স্কোয়ার, যেহেতু দুইটা বস্তু তাহলে মোট করলে কি হবে হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার। মানগুলো আমরা পেয়েছি, আগে ছিল শুধু বি এর মান যে 8, এটা আমরা গ থেকে সংগ্রহ করেছি। তাহলে মানগুলো আমরা বসিয়ে নিই। এখানে কি হচ্ছে দেখি, হাফ ইন্টু 12 ইন্টু এখানে 10 স্কোয়ার প্লাস হাফ ইন্টু 8 ইন্টু এটা হচ্ছে 5 স্কোয়ার। তাহলে এখানে আমাদের কত আসে, কাটাকাটি করলে 6, কাটাকাটি করলে এখানে 4, তাহলে 6 10 10 100 প্লাস এখানে 4 5 5 25। তাহলে এখানে আসতেছে আমাদের 6 100 600 আর যোগ 4 25 কত 100 সমান 700 জুল। তাহলে এই ছিল আমাদের সংঘর্ষের পূর্বের গতিশক্তি। তাহলে আমরা সংঘর্ষের পূর্বে কত পেলাম 700। এখন যদি সংঘর্ষের পরেও 700 হয় তাহলে আমরা ধরে নিব কি যে এটা তোমার কি স্থিতিস্থাপক। আর যদি 700 কম বেশি হয় তাহলে ধরে নিব কি এটা স্থিতিস্থাপক নয়। চলো আমরা এখন ঘটা সমাধান করি, পরবর্তীটা সমাধান করি। তো সংঘর্ষের পরের গতিশক্তি। তাহলে এখানে আমাদের সূত্র হবে কি যে T2 ইকুয়াল টু হাফ, এমন এখানে দুইটার বি সেম, তাহলে আমি কমন নিয়ে বলতে পারি বি স্কোয়ার। তাহলে হাফ লিখলাম, এমন পেয়েছি কত 12 প্লাস এটা পেয়েছি 8, বি এর মান পেয়েছি 8 স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে কত আসে সবাই, এখানে 20 আসবে, 20কে 10 দিয়ে 2 দিয়ে ভাগ করলে 10, 18 64, 64 গুণ 10 ইকুয়াল টু 640 জুল। তাহলে কিন্তু সমান হয় না, সুতরাং T1 নট ইকুয়াল টু T2, সুতরাং সংঘর্ষটি স্থিতিস্থাপক নয়। তাহলে এখানে আমরা একটু খেয়াল করি। তো সংঘর্ষের পূর্বের ক্ষেত্রে আমরা পেয়েছি কত 700 জুল, আর সংঘর্ষের পরের ক্ষেত্রে আমাদের বিও যেহেতু সেম তাই আমি কমন নিয়ে ফেলেছি হাফ m1 প্লাস m2 ইন্টু ভি স্কোয়ার। তাহলে হাফ লিখলাম, m1 এর মান 12, m2 এর মান হচ্ছে 8, 12 আর 8 যোগ করলে 20, 20কে 2 দিয়ে ভাগ করলে 10, 18 64, 64 গুণ 10 করলে 640। তাহলে আমাদের সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি এসেছে 700, আর সংঘর্ষের পরে পূর্বে এসেছে 700, আর সংঘর্ষের পরে এসেছে 640। তাহলে বোঝা গেল কি এখানে সমান হয়নি। তাহলে বোঝা গেল কি যে সংঘর্ষটিকে আমরা বলতে পারি স্থিতিস্থাপক নয়। তো এই ছিল আজকের আমাদের বলের 3টি নিয়মের 3টি অঙ্ক। তাহলে আমরা আশা করি এই অধ্যায়টার ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু কভার করে ফেলবে এই 3টা অঙ্কে, আর কিছু ব্যতিক্রম নিয়ম আছে। তো আজকে আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। আমাদের এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের জাবেদ অনলাইন একাডেমিতে সবাই সাবস্ক্রাইব করবে, যারা এখন সাবস্ক্রাইব করনি। আর যারা সাবস্ক্রাইব করেছো তোমরা বেল আইকন টিপ দিয়ে রাখবে, বেল আইকন প্রেস করলে আশা করি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আসলে তোমরা সহজে দেখতে পারবে। আশা করি সবাই সুস্থ কাটুক, সুন্দর কাটুক, এই শুভকামনা আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।